নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সকল শ্রেণী পেশার যারা প্রতিনিধিত্ব করেন সমাজে তাদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় সভা। মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব আবির ভাই রয়েছেন আমাদের মাঝে। আমরা যেখানে বসে প্রোগ্রামটি করছি যশোর কোতোয়ালি মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলাতে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের অন্যতম প্রধান সমন্বয়ক আমাদের রাশেদ ভাই আমাদের মাঝে রয়েছেন। রাশেদ ভাই সহ ওনার সঙ্গী আরও বেশ কয়েকজন ছাত্র ভাই রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা জনাব বাসিনুর রহমান জুবুল রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মন্টু আঙ্কেল রয়েছেন, আমাদের আনসারের প্রতিনিধি রয়েছেন, অপাশে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ রয়েছেন, সামনে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় পার্টির উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, এখানে রয়েছেন বাংলাদেশ প্রযোজ্যাপন পরিষদ যশোর সদর উপজেলা শাখা তথা জেলা শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, বাংলাদেশ আদিবাসী পরিষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, কৃষক সমিতির সভাপতি সেক্রেটারি রয়েছেন, এছাড়া অন্যান্য সদস্যজন রয়েছেন, বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ সকলে রয়েছেন। সবাইকে আরও একবার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র জনতার আন্দোলনে একটা নতুন বাংলাদেশের আমরা পদার্পণ করেছি। এই বাংলাদেশ হবে সম্ভাবনাময়, এই বাংলাদেশ হবে সমৃদ্ধময়। এই নতুন বাংলাদেশে পদার্পণ করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সকলের প্রিয় শহীদ আবু সাইদ ভাই সহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রার কামনা করছে, যারা আহত হয়েছেন চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রার কামনার জন্য আমি এবার সকলকে 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার জন্য এই অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকিল মুস্তাকিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এটা আল্লাহর নবীর শিক্ষা, আমরা তারই উত্তর শুনি। বিশেষ করে আমরা ইমাম আছি, আমরা ইমামতি করি মসজিদে, আমরা মসজিদে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে অনলাইন করার একজন তার শাস্তি হবে আরেকজন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে পরলোকগার, বাংলাদেশের নিষ্ঠুর এবং স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, সেই শহীদদেরকে মাফ করে দেন। আমার রাহমিন যারা দীর্ঘদিন যাবৎ এই গণতান্ত্রিক আন্দোলনের সম্পৃক্ত রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। যারা জেলখানা রয়েছে আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ তাদের সেবা দান করে দেন। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ তাদেরকে মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। ধন্যবাদ। আমরা দোয়া পাঠের শেষে এবার সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য বেতন অনুরোধ করছি। করুণাময় দেশ, একটি সমৃদ্ধির দেশ। এই দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় আমাদের বাংলাদেশ পুলিশ বিভাগ, বাংলাদেশ পুলিশ বাহিনী ভূমিকা পালন করে থাকে। আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার
অনেক পুলিশ সহকর্মী ভাইরা নিহত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুলিশের শূন্যতা, পুলিশের অভাব আপনারা অনুভব করেছেন বিভিন্ন জায়গাতে, গ্রামে গ্রামে, পাড়ায়, মহল্লায় কিংবা রাস্তায়, সব জায়গাতেই। পুলিশ আমাদের ঠিক কতটা প্রয়োজন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কতটা জরুরি, সেটি কিন্তু আমরা সকলেই অনুধাবন করতে পারি। পুলিশকে আমরা বলি ফ্রন্টলাইন ডিফেন্স হিসেবে। সেই ফ্রন্টলাইন ডিফেন্স যদি আমাদের সাথে না থাকে, যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের এই অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। আমরা আজকে উপজেলা প্রশাসন যশোর সদরের আয়োজনে যশোর কোতোয়ালি মডেল থানার প্রাঙ্গণে আমরা যে প্রোগ্রামটি করছি, আমরা এখানে সবাই আপনাদের সকলের কথা আমরা শুনব। তবে আমি শুরুতেই বলেছি, এক নতুন বাংলাদেশ, এক সম্ভাবনাময় বাংলাদেশ, সমৃদ্ধময় বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ, সম্ভাবনাময় বাংলাদেশে আমরা যখন বক্তব্য দিব, তখন কাউকে ব্যক্তিগতভাবে আমরা আঘাত করব না, কাউকে ছোট করব না। আমরা কী করে আমাদের এই ছাত্র জনতা, ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে যে একটা বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে, সেই বাংলাদেশ সকলকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বিভাগ সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশা এবং মতের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র ভাই, তাদেরকে নিয়ে আমরা কিভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা গঠনমূলক কথা বলবো। বক্তব্য প্রদানের সময় আমরা কাউকে আক্রমণ করব না, ছোট করব না, এবং একই কথা যদি একজন বলে থাকে তাহলে আমরা সেই কথা বারবার রিপিট করবো না। দয়া করে আপনারা বিষয়টি একটু নজর দেবেন। এ পর্যায়ে আমরা আজকে যেখানে এই মত বিনিময় সভার আয়োজন করেছি, আমাদের যশোর কোতোয়ালি মডেল থানা, কোতোয়ালি মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, আমার প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উনি উপস্থিত রয়েছেন। আমি সবার শুরুতেই ওনাকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সুন্দর বাংলাদেশ নির্মাণে সমাজের সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে আজকে এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ ক্যাপ্টেন জনাব নাবিল আহমেদ, আর উপস্থিত আছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়, আনসারের প্রতিনিধি, আমাদের বৈষম্যহীন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ের জনাব রাশেদ এবং তার সহযোগী আরও দুজন আছেন। আমার সামনে উপবিষ্ট আছেন সমাজের বিভিন্ন শ্রেণীর শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সুদীজন। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনটা একটু ভিন্ন ধর্মীয় আয়োজন, অন্যতম একটা অর্থবহ অনুষ্ঠান, মত বিনিময়। আপনারা জানেন যে আমরা এখন যে কার্তিকা চলছে, বিশেষ করে আয়োজনটা যেহেতু পুলিশের ভেন্যু, আমি পুলিশের সেটাই বলি। আপনারা জানেন যে 5 তারিখের দীর্ঘ প্রায় অনেক দিন আন্দোলনের ফলে যারা এই আজকের আনন্দ এই সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যারা আন্দোলন করেছেন, প্রত্যেকের যারা আত্মত্যাগ করেছেন, প্রত্যেক শহীদের প্রতি আত্মার মাত্রা কামনা করছি। এছাড়া এই যে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সমাজের সর্বস্তরের চেঞ্জ, এই চেঞ্জটা আসলে একদিনে আসবে না, এটা ধাপে ধাপে করতে হবে সব কিছুই। এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সমাজের একটা অংশ। এই পুলিশের কর্মবিরতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যেটার জন্য মূলত আমি এটাকে কথা বলতে চাই। পুলিশ আপনাদের সেবা দিয়ে আসছে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। যখন কোনো বাহিনী বা কেউ দীর্ঘদিন যাবৎ কাজ করতে করতে মানুষের ভুলভ্রান্তি হতে পারে। সমাজের সকল মানুষই খারাপ না, আবার সকল মানুষই ভালো না, শুধু পুলিশ বলবো না, যে কোনো সম্প্রদায়ের লোকীয় সব জায়গায় ভালো মন্দ থাকে, কাজ করতে গেলে সব ভুল হতেও পারে। এই বাংলাদেশ পুলিশ স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তার প্রাণ দিয়েছে।
এরপরে আপনি দেখেন যত বিপর্যয় আসছে এই দেশে, করোনা থেকে শুরু করে মহামারীতে যখন মানুষ রাস্তায় পড়েছিল তাদের কেউ ধরতে পারে, এই পুলিশে কিন্তু আপনাদের অনেক হেল্প করছে, যার নজির বাংলাদেশ অনেক ভুলি ভুলি আছে এখনো। আজকে পুলিশের যে অবস্থাটা আর কি, আমাদের কিছু সহকর্মী, আপনারা জানেন যে প্রায় 2.5 লক্ষের মতো পুলিশ সদস্য বাংলাদেশে। পুলিশের সবাই আমরা যারা অনেক সিনিয়র পর্যায় থেকে একদম লোয়েস্ট পর্যন্ত যারা আমরা পোশাক পরি, আমরা বাহিনীর সদস্য বলবো, আমি শুধু পুলিশই বলবো, যারা আমরা একই পোশাক পরি, এখানে আমার আইজি টু কনস্টেবল তো আমাদের একই পোশাক পরি, আমাদের প্রত্যেকের প্রতি সহমর্মের থাকে। আজ হয়তো আমি আক্রান্ত হইনি, আমার থানা আক্রান্ত হয়, বাংলাদেশের বিভিন্ন থানা, বিভিন্ন অফিসার, বিভিন্ন কনস্টেবল যারা আক্রান্ত তাদের কোনো অনেক আক্রান্ত হয়। আমার সহকর্মী আছে যারা আজও অনেকে হয়তো কেউ বিলিতে পারছে না, সে কোথায় আছে না আছে, সে বাড়ি চলে গেছে না পালিয়ে গেছে নাকি লাশ হয়েছে। এগুলো আমরা কাজ করছি, এগুলো করে উঠতে আমাদের একটু সময় লাগে। পাশাপাশি পুলিশের কিছু দাবি দেওয়া আছে, দীর্ঘদিনের পুঁজিগত কিছু ক্ষোভ আছে, চাকরি করতে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়েছে, সেগুলো আস্তে আস্তে সামনে আসছে, যারা তারা এতদিন বলেনি। আমরা চাচ্ছি সেগুলো আস্তে আস্তে দূর করবো। আমরা রাজনীতির প্রত্যাশা থাকতে চাই না। আর পুলিশ তো আসলে অনেকে হাতের টুলস হিসেবে ব্যবহার করছেন। আপনার সমাজের লোক যাবেন না, আলটিমেটলি পুলিশ ভালো হয়ে যাবে। কেউ কারোর দিকে ক্ষমতা ব্যবহার করার দরকার নেই পুলিশ দিয়ে। আপনার যদি আপনার নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন, কারোর প্রতি কোনো ক্ষমতা দেখানোর ভাবটা এটা যদি কখনো না থাকে, বাংলাদেশ পুলিশ আলটিমেটলি ভালো হয়ে যাবে। ভালো না হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি ভালো হন, বাংলাদেশ পুলিশ ভালো হয়ে যাবে। আপনি ভালো হলে পুলিশ খারাপ হওয়ার কোনো সুযোগ ওদের থাকবে না। আজ সেই বিষয়গুলোই সামনে চলে আসছে এবং আমরা সেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, কাজ আমাদের শুরু হবে। আমাদের যারা সহযোগী যারা আছে, সহকর্মী যারা আছে, তারা আসলে মনে করতে হবে যারা আজকে ঢাকায় পুলিশ আক্রান্ত হয়েছে, যারা অনেকে কি বলবো হোমলেস হয়েছে, থানা লেসটা হোমলেস হয়েছে, অনেকে বাড়ি থেকে আক্রমণ করা হয়েছে, সেই সদস্যগুলো ভীত হয়েছে, তাদের ফ্যামিলি সব ভীত হয়ে আছে যে আমরা কি করে বাইরে যাবো, বাইরে বাজার করতে যাচ্ছে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ফ্যাক্ট। হয়তো আপনার যশোর থেকে বুঝতে পারছেন না যে যশোর তো পুলিশ ভালো আছে, বাট আমি যখন পোশাক পরি আমি কিন্তু যশোর পুলিশ না। আমার কালকে ডিএমপিতে পোস্টিং হতে পারে, আমি কালকে পুলিশ চেক করে যেতে পারি, প্রত্যেকের জায়গায় আসতে পারে, তাই না? আর আমার এই সহকর্মী সে হয়তো মার খেয়েছে, তার জন্য আমার পূর্বে এটাই স্বাভাবিক। আপনাদের যেমন পরে আপনার ভাইয়ের জন্য আমরা কিন্তু সেটা পরে, আর আমরা পোশাকের চাকরি করি, বাহিনীর সদস্য আমরা, আমাদের কিন্তু অন্তটা আমাদের নজরে যায় তাদের জন্য। আমি তাকে কষ্ট রেখে আমি এখানে ফুর্তি করবো, এটা কিন্তু হয়ে ওঠে না। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা সেই কাজে ফিরে অলরেডি চলে আসছি। আমরা ফুলতমে এই যে টহল যেটা ছিল আগে, প্রতি মহল্লায় মহল্লায় আমাদের ক্যাম্পগুলো এগুলো অ্যাক্টিভ হচ্ছে, ফাঁড়িগুলো অ্যাক্টিভ হচ্ছে। আসলে তো এটা কঠিন, অনেক কঠিন কাজ। আপনি দেখেন যে ট্রাফিক ব্যবস্থাপনাটা বলতেছে যে অনেক ভালো, কতগুলো স্টুডেন্ট লেগে কাজগুলো করছে, আমার এতগুলো তো পুলিশ সদস্য কাজ করছে না। তারপরে কিন্তু কঠিন, অনেক কঠিন। এটাকে শৃঙ্খলার ভিতরে আনলে বাংলাদেশ বাঙালি আমরা, আমাদের তো শিক্ষিত কত পার্সেন্ট লোক। আপনি সুন্দর কথা বলবেন, আমরা অনেক কথা বলি যে বিদেশের মতো চোরকে বলো ভাই আপনি চুরি করেন কেন, এই দেশকে চোরকে ডেকে এসে বলবো ভাই আপনি চুরি করেন কেন, এটা হয় না, তাই না? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ভালো হবো, যতটুকু স্ট্যান্ডার্ড হওয়া দরকার এতটুকু হতে হবে। আমরা প্রত্যেকেই চাই ভালো হতে, আমরা সেই লেভেল থেকে এগিয়ে যাবো আপনারা যদি আমাদের সাথে থাকেন। মূল মন্ত্র হচ্ছে, মূল চাবিকাঠি হচ্ছে আপনারা। আমাদের দেশের জনগণ যদি ভালো হয়ে যায়, প্রত্যেকের যার যার অবস্থান থেকে যদি তার কর্তব্য কর্মটা সঠিক করে, তাহলে কারোর কোনো ক্ষমতা জাহির করতে কাউকে ব্যবহার করতে হয় না, কোনো সন্ত্রাসী পালন করতে হয় না, কোনো কিছু পালন করতে হয় না। আমি তো বলেছি সবাই ভালো না, সবাই খারাপ না। সকল রাজনীতিবিদই কিন্তু ক্ষমতা প্রয়োগ করতেছে না, যার অনেক আমরা দেখছি। আমাদের তো ওভারঅল সারা একটা সমাজের যত প্রকার লোক আছে, প্রত্যেকটা লোকের সাথে আমাদের ইন্টারাকশন হয়। মানুষ বিপদে বললে পুলিশ আসে, আপনি বলবেন যে আমি পুলিশের কাজ যাবো না। যে কোনো ভদ্রলোক বলতে পারেন যে পুলিশের কাজ যাবো না, আপনি যাবেন না কোনটা? আপনি মারামারি করেছেন যাবেন, আপনি মারামারি করেন নাই। আপনার বাড়িতে আপনার ছোট ভাইটা রাগের দুঃখে গলা দড়ি দিছে, এটা তো আপনি জানেনই না। ওই লাশটা ডিসপোজাল করতে হলে আমার কাছে আপনাকে আসতে হবে। আপনি বলছেন আত্মহত্যা কেউ করলেন, আপনি বিদেশে যাবেন, আপনি শৌখিন মানুষ, আমেরিকা যাবেন, আমার পুলিশ কি না করে আপনার আমার কাছে আসতে হবে। আপনি রাস্তাতে আপনি কার চালা যাচ্ছেন, আর একটা গাড়ি এসে আপনি ভালো ড্রাইভ করছেন, একটা রেকলেস ড্রাইভিং সে এসে আপনাকে গাড়ির চাপা ধরে মেরে ফেললো, আপনার লাশটা ডিসপোজ কে করবে? আমি এই জন্য বলছি এটা জাস্ট উদাহরণ আর কি। পুলিশের কাছে আসতে হবে না, খালি মারামারি করে মানুষ পুলিশের কাছে যাবে, এটা কিন্তু বিষয় না। এমন রাষ্ট্রের কাঠামোর ভিতরে এমন বিষয়গুলো আছে যেখানে আপনাকে পুলিশের কাছে আসতে বাধ্য করবে। আপনি ভালো মানুষ, রাস্তাতে যাচ্ছে, আপনাকে ঢুকে দিল, আপনার আশ্রয় কিন্তু পুলিশের কোনো গতি নেই।
এই জন্য বলছি যে আপনারা পুলিশকে ভালোবাসেন, পুলিশের প্রতি রাগ থাকে আসলে কোনো লাভ নেই। আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, আমি এখানে এসেছি, আমার কোনো আত্মীয় নেই, স্বজন নেই, আমার একটা ফোন করার লোক নেই। আপনারা যদি আমার সাথে যদি খারাপ আচরণ করেন, আমার কোথাও যাওয়ার জায়গা আছে আপনাদের? আমি তো আপনাদের সেবা দিই, আমি আমার কোনো আত্মীয় স্বজন থেকে সেবা দিচ্ছি না। আমি তারপরে বলছি যে ফ্রিতে কাজ করতে অনেক ছোট জিনিস, 10 মাস 10 সন্তান কাজ করতে হয়। এক একজনের মতভেদ, এক একজনের মত এক এক রকম, মতান্তর থাকবে, কিন্তু আমি ভালো মানুষ আর একজন খারাপ মানুষ, আর একজন ভালো মানুষ আমি খারাপ মানুষ। আমার নীতি নৈতিকতার সাথে আপনার হতে পড়বে না। আমি বলবো যে ভালো জিনিসটা সব জায়গা থেকে ভালোই দেখা যায়, খারাপ জিনিস সেটা খারাপই। কিন্তু আমরা এই যে পুলিশ, আমি মনে করি অনেক শিক্ষা হয়েছে পুলিশে, আর জীবনে লেজের ভিত্তিতে পুলিশ ফিরে যাবে না। এটা একটা শিক্ষণীয় বিষয় ছিল, সবকিছু মিলে ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, এই পুলিশ আবার কাজে ফেরত আসবে, আপনাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ যশোর কোতোয়ালি মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব আব্দুর রাজ্জাক মহোদয়কে অত্যন্ত চমৎকার এবং গঠনমূলক বক্তব্য। উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন ভাই, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা রাজ্জাক সাহেব এবং ছাত্র বিরোধী আন্দোলনের সমন্বয়কদ্বয় এবং উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন নাহিদ হাসান নাবিল। আমি এখন যশোরের সদর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক হিসেবে আছি। আমার ফোর্স গত রাত 5 তারিখ থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে পেট্রোল দিয়ে যাচ্ছে। আমরা 5 তারিখের আগে কী করেছি না করেছি এগুলো নিয়ে যদি আমরা এখন ডিসকাশন করি, তাহলে আমাদের সমাধানের প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে। অ্যান্ড স্টুডেন্ট আসলে ডিফিনিট করার মতন কিছু নেই। আপনার বাসায় ছাত্র আছে, আপনার ছেলে মেয়ে একজন ছাত্র, তো ছাত্ররা বলতেছে এরকম কোনো কথা বলার আমি মনে করি না কিছু আছে। আপনার বাসায়ও ছাত্র আছে এবং তারও কিন্তু ছাত্র, আপনি নিজেও একজন ছাত্র ছিলেন। তো ছাত্ররা বলতেছে এইভাবে আমরা ডিফিনিট না করে আমরা যে আন্দোলন নিয়ে আজকে এই বাংলাদেশকে সুন্দরভাবে পুনরায় সংস্করণ করার জন্য নেমেছি, এখানে আমাদের সর্বোচ্চ হেল্প করা উচিত। বাচ্চা ছেলেমেয়েরা, আমি গতকালকে পেট্রোলের সময় দেখেছি মনিহারের সামনে, দরডানার সামনে বাচ্চা ছেলেরা নিরলস পরিশ্রম করছে। আপনারা যদি ওদের পাশে দাঁড়ান তাহলে দেখতে পারবেন যে ওরা কীরকম পরিশ্রম করে এই আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর অনুপস্থিতিতে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি কোনো দলমল নির্বিশেষে কথা বলছি না, যারা দল নির্বিশেষে ওরা সব সমাজের শত্রু, সকল সমাজের শত্রু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে ওরা এই সুযোগটা নিচ্ছে। যেহেতু পুলিশ বাহিনী এখন সমাজে অনুপস্থিত, আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী পুলিশ বাহিনীর অভাব কখনোই পূরণ করতে পারবে না। পুলিশ বাহিনীর যে পরিমাণে জনগণের সাথে সম্প্রীতি এবং কাজ করার অভিজ্ঞতা এবং ওদের যে ফোর্স জনবল, এটা দিয়ে ওরা ওদের অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত কাজ সমাধান করতে পারে। সেনাবাহিনীকে কন্ট্রোল সেলে ফোন দেওয়ার পরে আমাদের সেখানে যাওয়ার জন্য টিম প্রস্তুত করতে হয়, আমাদের রিঅ্যাকশন টাইমটা অনেক বেশি লেগে যায়, যেখানে যাওয়ার পরে আমরা ড্যামেজটা রক্ষা করতে পারি না। দেখা যায় আমরা ড্যামেজ হওয়ার পরে বা চাঁদাবাজি করছে লুণ্ঠন করার পরে আমরা এখানে গিয়ে উপস্থিত হচ্ছি, আলটিমেটলি আমরা কোনো উপকারই করতে পারতেছি না। তো ছাত্র সমন্বয়ক ভাইরা যে দাবিটা করেছে যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে এবং প্রতিটা গ্রাম পর্যায়ে যে কুইক রিঅ্যাকশন টিম, এটা আমাদের জন্য খুব উপকার হবে। আমাদের কন্ট্রোল সেলে ওরা যদি ইনফরমেশনটা অ্যাটলিস্ট ফিল্টার করে আমাদেরকে জানায় যে ঠিক আছে এটা ভেরিফাইড নিউজ, আপনারা প্লিজ ইনফর্ম করেন, আমাদের তাহলে রিঅ্যাকশন করতে খুব বেশি সময় লাগবে না। যেহেতু যশোর শহরে আমাদের অল টাইম বিজিবি আমাদের সাথে যোগ দিয়েছে, আনসার এখানে আমাদের প্রোটেকশন ডিউটি করছে, বিজিবি এবং আমরা একই সাথে জয়েন্ট পেট্রোল করছি। আমাদের যদি ভেরিফাইড নিউজ দেওয়া হয়, আমরা চেষ্টা করব যশোর উপজেলার যে কোনো প্রান্তে যত দ্রুত সম্ভব আমরা আমাদের ফোর্স নিয়ে এখানে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পুলিশ বাহিনী কিন্তু আপনাদের ভিতরেরই মানুষজন, পুলিশ বাহিনী কিন্তু আমরা অন্য কোথাও থেকে নিয়ে আসি নাই, আমাদের ভিতর থেকে মানুষজন পুলিশ বাহিনীতে আসছে। এই পোশাকটা মানুষজনগুলো অনেক পরিশ্রম করে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ঘটনা ঘটছে সব সত্য নয়, গুজবে কান দিয়ে যদি আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরা করি, পুলিশ বাহিনীকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখি, তাহলে সুযোগ পাবে ওই সুযোগ সন্তানীরা যারা আপনাদের রাতের বেলা ঘুমাতে দিচ্ছে না, যারা আপনাদের বাড়ি ঘরে সে লুণ্ঠন করতেছে এবং যারা আপনাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। এখানে ভয়ভীতি প্রদর্শন করার কিছু নাই।
আপনার কাছে টাকা যাচ্ছে, আপনার কাছে জমি দখল করার জন্য আসতেছে, আপনি পুলিশ বাহিনীকে যোগাযোগ করুন। পুলিশ বাহিনী আছে এখানে, ছাত্র সমন্বয়ক ভাইয়েরা প্রতিনিয়ত ডিউটি করতেছে, ওনাদের টাস্ক ফোর্স গঠন করতেছে। ওনারা না পারলে আমরা আছি, আমরা ওনাদের কাছ থেকে গিয়ে আপনাদের রক্ষা করব। যে ভয় দিচ্ছে, আপনারা ভীত হচ্ছেন কেন? আমি এই জিনিসটা আপনাদের মাধ্যমে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে সকল জনগণের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। সেটা হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। এই যে ভীতি থেকে আমরা আজকে মুক্ত হয়েছি এবং আমরা একটা নতুন রাষ্ট্র গ্রহণ করতে যাচ্ছি, সেখানে ভয়ের কোনো স্থান হবে না। আমাকে ভয় প্রদর্শন করে আমার কাছ থেকে জায়গা জমি লুট করে নেবে, আমার বাড়িঘর ভাঙচুর করবে, এখানে কোনো আইনের জায়গা নাই। এই ভয় আমাদের ভাঙতে হবে। আজকে আমরা একজন রুখে দাঁড়াই, 10 জন পিছিয়ে যাবে। আমাদের একজনের ভয় 10 জনকে আরো অন্যায় কাজ করার জন্য আগ্রহ প্রদান করবে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই অপসংস্কৃতির বিরুদ্ধে এবং এই অরাজকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য একা ছাত্র সমাজ, একা পুলিশ, একা সেনাবাহিনী বা একা প্রশাসন, কখনো এটা সম্ভব হবে না যদি আপনারা সবাই একের সাথে সহযোগিতা করেন। আপনি বলেন ভিকটিমের সংখ্যা সবচেয়ে বেশি এবং যারা ক্রিমিনাল ওদের সংখ্যা সবচেয়ে কম। ভিকটিমরা যদি একসাথে আসে, ক্রিমিনাল কখনো হাতের মধ্যে তলোয়ার ধরার সাহস পাবে না। আমার পুরো গ্রামের মধ্যে আমার গত 5 তারিখ থেকে শুরু করে আমার কন্ট্রোল সেলে এখন পর্যন্ত আমি যদি হিসাব করে শেষ করতে পারি নাই। আমার লোকজন 24 ঘন্টা কল রিসিভ করতেছে, 24 ঘন্টা। দেখা যাচ্ছে একই টাইমে 5 থেকে 7টা কল আসতেছে। দেখা যাচ্ছে একজনের কথা রিসিভ করতে করতে 5 জনের কথা রিসিভ করতে পারছে না। তো আমার কথা হচ্ছে, এক গ্রাম থেকে যদি 7 জন আসে, আমি সবাইকে জিজ্ঞেস করি যে ওরা কতজন, বলে যে স্যার ওরা 5 থেকে 7 জন। আমি বলছি একটা গ্রামে থাকে মিনিমাম 1-2 হাজার মানুষ, আপনারা যদি 500 মানুষ বের হয়, 7 জনের কিভাবে সাহস হয় এখানে আপনার ওই অস্ত্র ধরে নেওয়া? আমি আপনাদের কাছে অনুরোধ করব, জনসচেতনতা পুলিশ, সেনাবাহিনী বা জেলা প্রশাসন কেউ আপনাকে শিখিয়ে দিবে না। জনসচেতনতা আপনার নিজের মধ্যে। আপনারা নিজেরা একটা পুলিশ। আপনারা যদি সংঘবদ্ধ হন, এলাকার মানুষকে নিরাপত্তা দেন, ছাত্র সমন্বয়করা আছে যারা অপশক্তির অপব্যবহার করতেছে এবং যারা ভীতি প্রদর্শন করে আপনাদেরকে কাবু করে আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ সম্পদ আদায় করার চেষ্টা করতেছে, আপনারা দ্রুত সম্ভব ওদেরকে সোপর্দ করুন। ছাত্র সমন্বয়কের কাছে সমন্বয় করুন, পুলিশ বাহিনীর কাছে সমন্বয় করুন, আমাদের ইনফর্ম করুন। ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের এতটুকু দিচ্ছি এবং এই যশোর শহরকে আমরা সুন্দর করে গড়ে উঠবো, যেখানে কোনো অপসংস্কৃতির জায়গা থাকবে না, যেখানে কোনো মানুষের ভয়ের জায়গা থাকবে না। প্রতিটা মানুষ বুক ভরা শ্বাস নিয়ে এই কনফিডেন্সটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন বাধামুখী শিক্ষা হব। আর এই কনফিডেন্সটা যখন আমাদের প্রতিটি জনগণের মধ্যে চলে আসবে, আমি আপনাকে বলতেছি, যেসব নিচু শ্রেণীর মানুষজন আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিচ্ছে, তারা ভয়ে দুমড়ে যাবে। তারা কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাবে না আপনার ঘর লুণ্ঠন করার জন্য বা আপনাকে আক্রমণ করার জন্য। এখানে অনেক গুণীজনরা অনেক কথা বলেছে, আমার কথা ছিল, বাট আমি আজকের কমিউনিটি যে মিটিংটা, আমি রিপন ভাইয়ের সাথে গত পরশুদিন ফোনে আলোচনা করি যে রিপন ভাই আমাদের একটা কনফারেন্স করা উচিত, যেহেতু মানুষজন এখন বিচ্ছিন্ন, প্লাস মানুষের যে যোগাযোগ মাধ্যম সেটা এখন ট্রাস্টেড না। অনেক ফিল্টার নিউজ, অনেক আনফিল্টার্ড নিউজ এখানে পাবলিশ হচ্ছে, মানুষজন ওইটা দেখেই বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তো আমরা যদি একসাথে কাজ করার একটা প্লেস তৈরি করি, অ্যাটলিস্ট একসাথে এক জায়গায় বসি, তাহলে আমাদের যে মেসেজগুলো জনগণের প্রতি এবং জনগণের যে মেসেজগুলো আমাদের প্রতি, মাঝখানে যে ছাত্র সমন্বয়ক ভাইগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ওদের যে পরিশ্রম এবং ওদের যে বর্তমান স্টেট, এটা জনগণ জানুন। এই 3টা জিনিস যখন সমন্বয় হবে, তখন এই দুষ্কৃতিকারীরা ভয় পেয়ে যাবে। এটা অনেকটা ইফেক্টিভ হবে আমি আজকে বিশ্বাস করি। আজকের এই আলোচনা সভার পরে আমরা সবাই বসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব, যাতে আমরা সমন্বয়ক হিসেবে সকল লেভেলের সমন্বয়করা একসাথে কাজ করে আমরা দ্রুত সমাধান নিশ্চিত করতে পারি। তাহলে আমাদের মধ্যে সকল সমস্যার সমাধান হবে দ্রুত। জেলা প্রশাসকের কাজ করতে সুবিধা হবে, উপজেলা প্রশাসনের কাজ করতে সুবিধা হবে এবং ওসির কাজ করতে সুবিধা হবে। অফিসার ইনচার্জ উনি পরিশ্রম করছেন এবং ওনাকে আমাদের আশ্বাস দিতে হবে যে স্যার আপনারা কাজ করেন, আপনারা এগিয়ে আসুন, আপনাদের কাছে কে যাবে? আমরাই তো আপনার জনগণ। আমরা যদি আপনাদের প্রোটেকশন দিই, আর পুলিশের প্রোটেকশন লাগবে কেন? পুলিশ জনগণের জন্য কাজ করে, পুলিশ তো অন্য কারোর জন্য কাজ করে না। পুলিশের যদি মানুষের জন্য কাজ করতে গিয়ে তার প্রোটেকশনের অভাব পূরণ করতে হয়, তাহলে এটা পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পুলিশ বাহিনীকে সহায়তা করুন, পুলিশ বাহিনীকে আগের মতন সবাই অভিযোগপত্র দাখিল করুন। পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত আপনাদেরকে সহায়তা করার জন্য। 24 ঘন্টা এখানে ডিউটি অফিসার ডিউটি করছে আপনাদের অভিযোগ নেওয়ার জন্য, অলওয়েজ রেডি। আপনাদের সহযোগিতা এখন সবচেয়ে কাম্য। আমি একটা কথা বলতে চাই পরিশেষে, সেটা হচ্ছে এই
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই নতুন বাংলাদেশ যদি আমরা সবাই একসাথে রুখে না দাঁড়াই, শুধুমাত্র কতিপয় কয়েকটা মানুষের হাতের দিকে তাকায় থাকি, তাহলে আমরা কোনোভাবে এটা পারবো না। আমাদের সবাই হাতকে একসাথে মুঠ করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং আমরা দ্রুত সম্ভব এই বর্তমান অস্থিতিশীল অবস্থা কাটিয়ে আমরা নতুন একটা পর্যায়ে গিয়ে উপনীত হতে। সবাইকে ধন্যবাদ। আমার কথা মনোযোগ। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যে কথাগুলো হলো খুবই সুন্দর, সমন্বয়কদের কথাগুলো খুবই ভালো লেগেছে। ছাত্র সমাজে এত সুন্দর যুক্তিসঙ্গত কথা বলে এবং সংক্ষেপে মানুষকে, ওরা যে অনেক স্মার্ট সেটা ওরা বুঝিয়ে দেয় ওদের কথার মাধ্যমে। তো আমরা আছি সবাই তোমাদের পাশে, আশীর্বাদ হিসেবে তোমরা আমাদেরকে নতুন পথ দেখালে। 1971 আমরা মানচিত্র পেলাম, আর 1924 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, আমাদের গণতন্ত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আর ওই ভাইয়াটা অনেক সুন্দর কথা বলেছে যে গণতন্ত্রের সঠিক চর্চা, এটাই বাংলাদেশে অভাব। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা, এটা যদি হয়, আর আমরা যদি একটু মনে রাখি আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে, ভালোবাসার মনটা থাকতে হবে, তাহলেই আমাদের দেশটা খুব দ্রুত পরিবর্তন হবে। এবং পুলিশ প্রশাসনকে নিয়ে একটু কথা বলবো, তারা কিনা আসলেই আমাদের সাহায্য করার জন্যই সবসময় থাকে। আর যেটা বললো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যে থাকে, এদের জন্যই কিন্তু যত রকম অসমন্বয় বলেন, যেটাই বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, সব কিছু কিন্তু একটাই জায়গা। এবং আর একটা একটু ছোট্ট করে একটা কথা শুধু বলতে চাই, এই চেয়ার বড় ভয়ঙ্কর জিনিস। আমি কিন্তু এইবার প্রথম নির্বাচন করেছি এবং এই নির্বাচনটাও কিন্তু জানে জনগণকে সেবা দেওয়ার জন্য এবং ভালোবাসা থেকে। আমার পরিবারও কিন্তু একই কাজ, আমরা একেবারে প্রান্তিক মানুষের পাশে থাকি, যে মানুষটা খেতে পারে না। যেমন আমাদের সমাজে এখন এত রকম জটিলতা চলছে, আমি কিন্তু কার ঘরের পানি পড়ছে সেই টিন দিয়ে বেড়াচ্ছি, আমি কিন্তু মানুষটা সেরকম। সুতরাং আপনারা যেন আমাকে ভুল বোঝেন না, আপনাদের যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আমার পরিবারটাকে স্মরণ করেন, আমরা আছি আপনাদের পাশে। আমাদের সাধ্য অনুযায়ী সব রকম সাহায্য বা সহযোগিতা করার চেষ্টা সবসময় করব। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেককে ফোন করেছি, আপনারা আমাদের প্রতি আস্থা রেখে, প্রশাসনের প্রতি আস্থা রেখে, পুলিশের প্রতি আস্থা রেখে, আমাদের ছাত্র ভাইদের প্রতি আস্থা রেখে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে আপনারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ডাকে এসে এই বিরূপ আবহাওয়ার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। প্রত্যেকের অবস্থান থেকে সুচিন্তিত মতামত আপনারা তুলে ধরেছেন। আপনাদের মতামতগুলি আমরা কম্পাইল করেছি, এই মতামতগুলি নিয়ে আমরা কাজ করব। প্রশেষে বলতে চাই যে এই নতুন বাংলাদেশে আমি, আপনি, ছাত্র ভাই, সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি সবাই মিলেই বাংলাদেশ। আজকে যখন এই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, তখন সমাজের একেবারে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। এবং তা না হলে যে নতুন পথের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হব। পরিশেষে আমাদের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আমাদের প্রিয় রাশেদ ভাই রয়েছেন এবং আরও ভাইয়েরা রয়েছেন, ভাইদেরকে ধন্যবাদ জানাই। আর প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। ধন্যবাদ। কাজ আমাদের শুরু হবে। আমাদের যারা সহযোগী যারা আছে, সহকর্মী যারা আছে, তারা আসলে মনে করতে হবে যে যারা আজকে ঢাকায় পুলিশ আক্রান্ত হয়েছে, যারা অনেকে কি বলবো হোমলেস হয়েছে, থানা লেসটা হোমলেস হয়েছে, অনেকে বাড়ি থেকে আক্রমণ করা হয়েছে, সেই সদস্যগুলো ভীত হয়েছে, অনেক ফ্যামিলি সহ ভীত হয়ে আছে যে আমরা কি করে বাইরে যাবো, বাইরে বাজার করতে যেতে পারছে না। এটা কিন্তু ফ্যাক্ট। হয়তো আপনার যশোর থেকে বুঝতে পারছেন না যে যশোর তো পুলিশ ভালো আছে, বাট আমি যখন পোশাক পরি, আমি কিন্তু যশোর পুলিশ না, আমার কালকে ডিএমপিতে পোস্টিং হতে পারে, আমি কালকে পুলিশ সেক্টরে যেতে পারি, প্রত্যেকে জায়গায় আসতে পারে, তাই না? আর আমারই সহকর্মী সে হয়তো মার খেয়েছে, তার জন্য আমার পুরো বেশি স্বাভাবিক। আপনাদের যেমন পড়ে আপনার ভাইয়ের জন্য আমরা কিন্তু সেটা পড়ে, আর আমরা পোশাকের চাকরি করি, বাহিনীর সদস্য আমরা, আমাদের কিন্তু অন্তত আমাদের জন্য যায় তাদের জন্য। আমি তাকে কষ্ট রেখে আমি এখানে ফুর্তি করবো, এটা কিন্তু হয়ে ওঠে না। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা সেই কাজে ফিরে অলরেডি চলে আসছি। আমরা ফুলতমে এই যে টহল যেটা ছিল আগে, প্রতি মহল্লায় আমাদের ক্যাম্পগুলো এগুলো অ্যাক্টিভ হচ্ছে, ফাঁড়িগুলো অ্যাক্টিভ হচ্ছে। আসলে তো এটা কঠিন, অনেক কঠিন কাজ। আপনি দেখেন যে ট্রাফিক ব্যবস্থাপনাটা বলতেছে যে অনেক ভালো, কতগুলো স্টুডেন্ট লেগে কাজগুলো করছে, আমার এতগুলো তো পুলিশ সদস্য কাজ করছে না, তারপরে কিন্তু কঠিন, অনেক কঠিন। এটাকে শৃঙ্খলার ভিতরে আনলে বাংলাদেশ বাঙালি আমরা, আমাদের তো শিক্ষিত কত পার্সেন্ট লোক। আপনি সুন্দর কথা বলবেন, আমরা অনেক কথা বলি যে বিদেশের মতো চোরকে বলো ভাই আপনি চুরি করেন কেন, এই দেশকে চোরকে ডেকে এসে বলবো ভাই আপনি চুরি করেন কেন, এটা হয় না, তাই না? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ভালো হবো, যতটুকু স্ট্যান্ডার্ড হওয়া দরকার এতটুকু আমার হতে হবে। আমরা প্রত্যেকেই চাই ভালো হতে, আমরা সেই লেভেল থেকে এগিয়ে যাবো আপনারা যদি আমাদের সাথে থাকেন। মূল মন্ত্র হচ্ছে, মূল চাবিকাঠি হচ্ছে আপনারা। আমাদের দেশের জনগণ যদি ভালো হয়ে যায়,
প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি তার কর্তব্যটা সঠিক করে, তাহলে কারোর কোনো ক্ষমতা জাহির করতে কাউকে ব্যবহার করতে হয় না, কোনো সন্ত্রাসী পালন করতে হয় না, কোনো কিছু পালন করতে হয় না। আমি তো বলেছি সবাই ভালো না, সবাই খারাপ না। সকল রাজনীতিবিদই কিন্তু ক্ষমতা প্রয়োগ করতেছে না। যার অনেক আমরা দেখছি, আমাদের তো ওভারঅল সারা একটা সমাজের যত প্রকার লোক আছে প্রত্যেকটা লোকের সাথে আমাদের ইন্টারাকশন হয়। মানুষ বিপদে বললে পুলিশ আসে, আপনি বলবেন যে আমি পুলিশের কাছে যাবো না। যে কোনো ভদ্রলোক বলতে পারেন যে পুলিশের কাছে যাবো না। আপনি যাবেন না কোনটা? আপনি মারামারি করেছেন, যাবেন। আপনি মারামারি করেন নাই, আপনার বাড়িতে আপনার ছোট ভাইটা রাগের দুঃখে গলা দড়ি দিছে, এটা তো আপনি জানেনই না। ওই লাশটা ডিসপোজাল করতে হলে আমার কাছে আপনাকে আসতে হবে। আপনি বলছেন স্যার আত্মহত্যা কেউ করলেন, আপনি বিদেশে যাবেন, আপনি শৌখিন মানুষ, আমেরিকা যাবেন, আমার পুলিশ না করে আপনার আমার কাছে আসতে হবে। আপনি রাস্তাতে আপনি কার চালা যাচ্ছেন, আর একটা গাড়ি এসে আপনি ভালো ড্রাইভ করছেন, একটা রেকলেস ড্রাইভিং সে এসে আপনাকে গাড়ির চাপা ধরে মেরে ফেললো, আপনার লাশটা ডিসপোজ কে করবে? আমি এই জন্য বলছি, এটা জাস্ট উদাহরণ আর কি। পুলিশের কাছে আসতে হবে না, খালি মারামারি করে মানুষ পুলিশের কাছে যাবে, এটা কিন্তু বিষয় না। এমন রাষ্ট্রের কাঠামোর ভিতরে এমন বিষয়গুলো আছে যেখানে আপনাকে পুলিশের কাছে আসতে বাধ্য করবে। আপনি ভালো মানুষ, রাস্তাতে যাচ্ছে, আপনাকে ঢুকে দিল, আপনার আশ্রয় কিন্তু পুলিশের কোনো ক্ষতি নেই। এই জন্য বলছি যে আপনারা পুলিশকে ভালোবাসেন, পুলিশের প্রতি রাগ দেখে আসা কোনো লাভ নেই। আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, আমি এখানে এসেছি, আমার কোনো আত্মীয় নেই, স্বজন নেই, আমার একটা ফোন করার লোক নেই। আপনারা যদি আমার সাথে যদি খারাপ আচরণ করেন, আমার কোথাও যাওয়ার জায়গা আছে বলেন? আমি তো আপনাদের সেবা দিই, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে সেবা দিচ্ছি না এখানে। আমি তারপরে বলছি যে ফিল্ডে কাজ করলে অনেক ছোট জিনিস, 10 মাইল 10 সন্তান কাজ করতে হয়। এক একজনের মতভেদ, এক একজনের মত এক এক রকম, মতান্তর থাকবে, কিন্তু আমি ভালো মানুষ আর একজন খারাপ মানুষ, আর একজন ভালো মানুষ আমি খারাপ মানুষ। আমার নীতি নৈতিকতার সাথে আপনার হতে পড়বে না। আমি বলবো যে ভালো জিনিসটা সব জায়গাতে ভালো দেখা যায়, খারাপ জিনিসটা খারাপই। কিন্তু আমরা এই যে পুলিশ, আমি মনে করি অনেক শিক্ষা হয়েছে পুলিশে, আর জীবনে লেজে পুলিশ ফিরে যাবে না। এটা একটা শিক্ষণীয় বিষয় ছিল, সবকিছু মিলে ঠিক হয়ে যাবে। তো আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, এই পুলিশ আবার কাজে ফেরত আসবে, আপনাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল রাজ্জাক মহোদয়কে গঠনমূলক। 5 তারিখ শুনছি, ফেসবুকে দেখছি, লোক বলছে, সেটা জানি না। এই ধরনের কিছু ঘটনা কিন্তু গুজব প্রচার হয়েছে, হয়তো কিছু ঘটনা ঘটেছে, গুজবটাই বেশি ছড়াইছে। এখন আমরা যারা আছি, আমরা যেহেতু আপনারা দেখেছেন আমাদের কোতোয়ালি ওসি, মডেল থানার যে ওসি রাজ্জাক স্যার আছেন, রাজ্জাক স্যার আছেন স্মার্ট মানুষ। আমি স্যারকে দেখেছি যে আমাদের সাথে এত মিশুকনি যে ডিসি স্যারের অফিসের সামনে পুকুরে ওখানে দাঁড়া যায়, গেঞ্জি গাড়ি কিন্তু সেলফি দিল, তার আবার দেখলে ভাই কেমন এখন জড়ায় ধরে। মানে এমন একজন জনবান্ধব, আমাদের সবার সাথে সম্প্রীতি বজায় রেখে যে কোতোয়ালি ওসি মহোদয় চলেন। স্যার বললেন আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি এখানে আসছি, কেউ আমাকে কিছু বললে আমার ঠেকা পেতে, স্যার আমরা আপনার সাথে আছি স্যার, আপনি যে আচরণ করেছেন আপনারা কেউ কিছু বলবে না স্যার। বাচ্চারা যে আন্দোলন করেছে, আমাদের ছাত্র ভাইরা যে আন্দোলন করেছে, তাদের আন্দোলনে যে আমরা দেখছি যে অন্য অন্য জায়গায় যাওয়া হয়, যশোর ভিতরে হয়নি, এরা আপনারা সার্বিক সহায়তা করেছেন। আজকে বাচ্চাদের যে আমার ছোট বাচ্চা ক্লাস 4-এ পড়ে, সেও কোনো আন্দোলন যাওয়ার জন্য বাইরে থেকে বেরো গেছে, তার দৈর্ঘ্য ধরে নিয়ে আসছে। সে আমাকে বললো আবুল আমার চাকরি হবে, আমি তো আর কে বলছি, বড় বড় বলছে আমি সে চলে যাচ্ছে পলাই ফোটা আন্দোলন হবে দাবি আদায়ের জন্য। একবার তারপরে থেকে দাবি আদায় করতে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাধারণ ঘোষণা করা হবে, আজ তাতে পরিচয় বলা যাবে না, যেহেতু আমরা বিজয় বিষয় আসছি, আমরা মেহরবানি, এই জন্য আমরা কারো প্রতিশোধ নেব না। এটা আল্লাহ নবীর শিক্ষা, আমরা তারই উত্তরসূরি। বিশেষ করে আমরা ইমাম আছি, আমরা ইমামতি করি মসজিদে, আমরা মুসলিমদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে অন্যায় করবে একজন, তার শাস্তি হবে আরেকজন, এটা কখনো ইসলাম মেনে নেন। গুলি বানিয়ে পরে যে অত্যাচার হয়েছে, মারা গেছে, ছাত্ররাও অনেক মারা গেছে, অভয়ে ক্ষোভান, এটাকে আমরা আমাদের চলতে পারে সেভাবে করার জন্য আমি সবাইকে অভিযোগ করবো, রাজনীতিবিদদের বলবো যারা হিংসা কোনো কিছু না করে। আমি কথা দিচ্ছি জাতীয় পার্টি যত সহ প্রত্যেক 8টা উপজেলায় কোনো জায়গায় কোনো জাতীয় পার্টি কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপ করবে না বা করিনি, কোনো জায়গায় আগুন ধরায়নি, কোনো জায়গায় লুটপাট করিনি, কোনো দখল করিনি। আর সবচেয়ে ভালো লাগছে 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিকেল বেলা বিজয় মিছিল নিয়ে আমাদের নেতা অনেক বিজয় মিছিল বলব না, আমরা একসাথে ছিলাম ভৈরব চত্বরে যখন আমরা সমবেত হই,
সেই ভৈরবচন্দ্রের আমাদের নেতা আনন্দ ইসলাম অমিত প্রথম বক্তব্যে বলেছেন, দেশ আমাদের সবার, এই দেশ স্বাভাবিক রাখতে হবে, শান্ত রাখতে হবে। ওনার ওই বক্তব্যের পরে কিন্তু আমাদের পরবর্তীতে দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। পরবর্তী 2 দিনে তার নির্দেশনা মতো আমরা দলীয়ভাবে 2 দিনে 15টা ইউনিয়নে আমরা মিটিং করেছি এবং আমাদের নেতা 4টে মিটিংয়ে নিজে উপস্থিত থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কীভাবে এই দেশকে স্বাভাবিক রাখা যায়, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা যায়। পরবর্তীতে আমরা ওনাদের নির্দেশনায় এবং মহল্লা কমিটি করেছি এবং এখানে যারা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট আপনারা নিশ্চয়ই অবগত জানেন, 5 তারিখে আগে আমরা যতটুকু পরিশ্রম করেছি আমাদের দলের নির্দেশনা অনুযায়ী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের নেতা আনন্দ ইসলাম অমিতের নির্দেশনা অনুযায়ী একটু আগে আমাদের মোশাররফ ভাই যেটা বললেন, 5 তারিখ রাত থেকে কিন্তু আমরা সংঘবদ্ধভাবে আমাদের দলীয় লোকজন নিয়ে আমরা সমস্ত সরকারি প্রতিষ্ঠান, সংখ্যালঘু সম্প্রদায় সমস্ত জায়গায় আমরা আমাদের দায়িত্বের মাধ্যমে আমরা সেটা পালন করেছি। আমি প্রথমে আসলে যেটা বলতে চেয়েছিলাম যে আজকের এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সর্বপ্রথমে আমরা ধন্যবাদ জানাই যে ছাত্র কি সমস্যা ফেস করুন সেটি, এবং এখানে যারা সম্মানিত উপস্থিতি দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে চেয়ার সংকটের জন্য বসতে পারেন নাই, যদি আপনারা কোনো বক্তব্য রাখতে চান আমরা আপনাদেরকেও স্বাগত জানাই। যারা আমাদের এই পাশে দাঁড়িয়ে আছেন, যদি আপনারা কোনো বক্তব্য রাখতে চান যে এই পরিস্থিতিতে আপনারা কোন ধরনের সমস্যা ফেস করছেন, ওই সমস্যা থেকে উত্তরণের জন্য বর্তমান প্রশাসন, পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী সকলের সহযোগিতায় আমরা কী ভূমিকা পালন করতে পারি এটি দয়া করে আপনারা জানাবেন। আমাদের কথা হোক গঠনমূলক, কথা হোক সাজেশন। স্ট্রাইক করে বসে তখন কিন্তু রোগীদের খুবই কষ্ট হয়, তারা তাদের জীবন নাশের সংখ্যা থাকে। কিন্তু পুলিশ যখন স্ট্রাইক করে বসে তার কি নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয় গত কিছুদিন যাবত, এই 5 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখে আসছি। আমাদের সমন্বয় যারা আছে তাদের কাছে প্রতিদিন প্রায় শত শত কল আসছে বিভিন্ন জায়গা থেকে, সংঘাত, জমি দখল, চাঁদাবাজি সহ বাড়ি ভাঙচুর, এগুলো বিভিন্ন রকম রিপোর্ট আসছে। আমরা অসহায়ের মতো পুলিশের কাছে জানাচ্ছি তারা কর্মবিরতিতে আছেন। আমরা এতটুকু বলতে চাই যে যশোরের ছাত্র জনতা পুলিশের পাশে সবসময় আছে, আপনারা নির্ভয়ে আসুন। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা টহল জোরদার করুন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, এটা আমাদের সকলেরই দাবি। আর এই আপনাদের এই শূন্যতার সুযোগ নিয়ে যেন আর কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে আপনারা এখনই ত্বরিত অ্যাকশন নিন। এবং একই সাথে এই নৈরাজ্যকর পরিস্থিতি যারা সৃষ্টি করলো, সরকারের অবর্তমানে বা প্রশাসনের অবর্তমানে যে নৈরাজ্যকর পরিস্থিতি যারা সৃষ্টি করলো, তাদেরকে অতি দ্রুত সত্তর আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের যাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে, আমরা সবাই আপনাদের কাছে এই রিপোর্টগুলো জমা দেবো। অতি দ্রুত সম্ভব তদন্ত করুন, তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন। আর আমরা মোরাল পুলিশিং চাই, আমরা চাই জনগণের পুলিশ। আমরা কোনো রাজনৈতিক কোনো প্লেজর ভিত্তি পুলিশের ভিতরে চাই না। আমরা চাই জনগণের পুলিশ জনগণের সেবায় নিয়োজিত থাকুক এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের অনুশাসন আমাদের সমাজে নিশ্চিত করুক। ধন্যবাদ সকলকে।